আজকে হচ্ছে আমরা 10.7 শুরু করব। 10.7 থেকে 4 মার্কের একটা প্রশ্ন আসবেই। এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলছি যে আমাদের যে ধরো এখান থেকে তো একটা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে, তো একদম 99% শিওর যে 10.7 থেকে 4 মার্কের একটা প্রশ্ন আসবে, বুঝছো? আর বাকি 6 মার্ক হচ্ছে বাকিগুলো থেকে। ঠিক আছে, তো আমরা এটা শুরু করি। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। ক্ষেত্রফল নির্ণয়। ওকে, দেখো এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। তো আমরা আমরা যদি একটা গ্রাফ দেখি, আমরা এটা আগেও বলছি, এখানে একটা ফাংশন আছে ওয়াই। আমাদের যদি ইরেগুলার শেপের কিছু আসে, সেগুলোর ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা নাই, তাই না? ইরেগুলার শেপের, যেমন ধরো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, ত্রিভুজের জানি, বৃত্ত হলেও জানি, কিন্তু বৃত্তটা আমরা এখানে ইন্টিগ্রেশন দিয়ে বের করা শিখবো। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রফল কি হতে পারে সেটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করা শিখবো। এক কথা হচ্ছে ওই যে কার্ভ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা শিখবো, কারণ এগুলো ইরেগুলার শেপ, এগুলোর জন্য আমাদের সরাসরি ক্ষেত্রফলের সূত্র জানা নাই। ঠিক আছে, তো এটার জন্য একটু ভালো মতো বুঝতে হবে ইন্টিগ্রেশন আসলে কি নিয়ে কাজ করে। ধরো এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, মানে এটা যে ক্ষেত্রফল আসলে, এটা দিয়ে যে ক্ষেত্রফল আসলেই বের করা যায় সেটা আগে আমরা বোঝার চেষ্টা করতেছি, যে ইন্টিগ্রেশন দিয়ে যে আসলেই ক্ষেত্রফল বের করা যাবে সেটা আমরা কিভাবে বুঝলাম। তো আমরা কি করতে চাই, আমরা হচ্ছে এই যে এই পর্যন্ত ধরো ক্ষেত্রফল বের করতে চাই। ঠিক আছে, বুঝছো? এটা আমরা ধরো x1 বললাম আর এটারে x2 বললাম। আমরা এইখান থেকে এই পর্যন্ত এই কার্ভের ক্ষেত্রফলটাই যে এটা বের করতে চাই। তো এইটা যেহেতু একটা ইরেগুলার শেপ, আমরা তো এটা কোনো সূত্র দিয়ে করে ফেলতে পারবো না, তাই না? এটা তো আয়ত না, আবার বর্গও না, কিছুও না। একটা এই যে এটা একটা কার্ভ, এতটুকু যদি নিতাম একটা আয়ত হইতো, কিন্তু বাকিটা আবার কি করবো? তো এই কারণে আমরা কি করবো একটু খেয়াল করো। আমরা হচ্ছে প্রথমে এটা ছোট্ট একটা পোর্শন ভাগ করে নিব, অনেক ছোট। এইখানে যত বড় দেখাইতেছি এটা বোঝার জন্য দেখাইতেছি, এটা আরো অনেক ছোট। কত ছোট? এই যে এই পার্থক্যটা, এই যে এখানে যে একটা পার্থক্য দেখতে পারতেছো, এই পার্থক্যটা হচ্ছে এই ডিএক্স, এবং এই ডিএক্স টেন্স টু জিরো, মানে এই পার্থক্যটা একদম জিরোর কাছাকাছি পার্থক্য, বুঝছো? এটা এত ছোট। ঠিক আছে, আচ্ছা, এখন এটা জিরোর কাছাকাছি হইলে কি সুবিধা? দেখো এটা যদি অনেক ছোট হয় তাহলে এই যে কার্ভের মতো উপরের যে অংশটা, এটারে তখন একটা সরল রেখা চিন্তা করা যাবে, বুঝতে পারতেছো? এটারে তখন একটা, কারণ এটা তখন একদম মিলে যাবে না, তখন এই যে এটা জাস্ট এই যে এরকম একটা লাইনের মতো হবে, তাই না? তো আমরা এইটার জন্য ক্ষেত্রফলটা কেমনে বের করবো? ধরো এই যে এটার পুরুত্ব আমরা ডিএক্স বলছি, পুরুত্ব ডিএক্স, আর এইখানে তো একটা লেন্থ থাকবে, লেন্থটা ধরো বললাম হচ্ছে y1। ওকে, মানে এই যে এটা তো এই পয়েন্টে y এর মান, বুঝতেছো? এই যে এটা এই পয়েন্টে y এর মান না, এই জিনিসটা এই পয়েন্টে y এর মান না। আবার যখন এই যে এই পয়েন্টের কথা বলবো তখন এটা এই পয়েন্টে y এর মান, বুঝতে পারতেছো তো জিনিসটা, তাই না? এরকম করে আমরা কি করব, দেখো একটু এটা ভাগ করি আগে। এই যে ধরো এটা অসংখ্য ভাগ করলাম, এবং সবগুলোই কিন্তু এই যে ছোট ছোট ভাগ, মানে ডিএক্স পুরুত্বের ভাগ। এরকম করে সারা জীবন করতে হবে। ঠিক আছে, এরকম করে ডিএক্স পুরুত্বের অসংখ্য ভাগ করছি। আর এই যে এগুলা কি, প্রথমটা y1, পরেরটা y2, এরকম করে করে y n পর্যন্ত। তা আমাদের পুরো ক্ষেত্রফলটা কেমনে পাওয়া যাবে বলো? পুরো ক্ষেত্রফলটা কেমনে পাওয়া যাবে? এই যে y1, এটার সাথে যদি dx গুণ করি তাহলে আমরা এই যে প্রথম টুকুর ক্ষেত্রফল পাবো। মানে ধরো এই যে এটা কিন্তু অনেক ছোট, এটা কিন্তু একটা সরল রেখার মতো হবে। তা আমি আসলে দেখাইতে পারলে ভালো হইতো। ছোট চিন্তা করো যে এটা যদি অনেক কাছাকাছি হয় তাহলে এটা এটা একদম একটা সরল রেখার মতো হবে না, তখন এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কেমনে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রথমে এটা নিব, তারপর হচ্ছে y2, এটার সাথে dx নিব, সবগুলোই কিন্তু dx নিছি। y3 এটার সাথে dx নিব, বুঝতেছো? তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা কেমনে বের করব? পুরো ক্ষেত্রফলটা বের করবো হচ্ছে যেইভাবে, y1 এটার সাথে dx, y2 এটার সাথে dx, y3 এটার সাথে dx, এরকম করতে করতে yn এটার সাথে dx। ওকে, ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা যদি এই যে dx টা কমন নিই তাহলে এখানে কি হবে? y1, y2, y3, এরকম করে করে y n পর্যন্ত, আর এখানে dx আছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এই যে এইটা তো সবগুলা পয়েন্টের y গুলা, তাই না? সবগুলা পয়েন্টের y গুলা।
তাহলে এটা সবগুলো পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে আমরা যোগ করছি, মানে সবগুলো পয়েন্টের কোটি আমরা যোগ করছি। তো এটার আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা যেইভাবে লিখতে পারি যে যোগ করা মানে আমরা কি বলছি বলো? যোগ করা মানে তো ইন্টিগ্রেট করা, তাই না? যোগ করা মানে ইন্টিগ্রেট করা। এটার আমরা একটা ওয়াই দিয়ে এরকম এই যে ডিএক্স দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, এটা প্রথমে যে অনেকে এইভাবে দেখায় যে ধরো ওই যে বড় বড় চেঞ্জ দিয়ে ডেল এক্স, তারপরে যে এটা আছে তো তাহলে এটা সামেশন দিব। অনেকে এটা এইভাবে দেখায় যে ধরো পরিবর্তনগুলো একটু বড় বড় নিছি, তো পরিবর্তনটা যদি শূন্যের কাছাকাছি হয় তখন এই সামেশনটা কি টাইপের সামেশন হবে? আমরা এইভাবে করবো আর কি, বুঝছো? ইন্টিগ্রেশন করে করব। ওকে, এটা আসলে ওইভাবে লাগবে না, তাও প্রথমবার যেহেতু করতেছে একটু দেখাইলাম। মানে ধরো যখন ডেল এক্স দিয়ে বলতাম এই যে এটা আসলে কি লিখতাম, এই যে সবগুলো ওয়াই সামেশন করতো না, সবগুলো ওয়াই সামেশন, এখন ওইটা ইন্টিগ্রেশনে কিন্তু সামেশনই। হ্যাঁ, উপরের নিচে তো ওই যে এইখানে কত থেকে শুরু করছি কত থেকে শেষ করছি ওইটাও তো এই যে এখানেও তো দিব। এখানে কত থেকে শুরু করছি বলো? x1 থেকে শুরু করছি, শেষ করছি কোথায় যায়? x2 তে যায়। ওকে, তাহলে এই যে আমরা এরিয়ার একটা ফর্মুলা পেয়ে গেছি, এই যে এরিয়ার ফর্মুলা হচ্ছে এইটা। তো আমরা এখন থেকে এটা নিয়ে কথা বলবো। এই আলোচনা যদি কেউ ভুলেও যাও তোমার ম্যাথ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এইটা আর ওই যে তোমাদের বলছিলাম না যে এই সূত্রটা কেমনে হয়, এই যে এটা যে একটা দেখাইছিলাম, এই দুটো একসাথে মানে আমরা যে লিমিট যখন বসাইতাম এটা ইন্টিগ্রেট করলে তো নতুন একটা ফাংশন আসবে, তাই না? তারপরে যে এখানে বলছিলাম আপার লিমিট আর এখানে লোয়ার লিমিট, তারপরে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটা বলছিলাম না, এটা কেমনে হয় এটা কিন্তু এখনো দেখাই নাই। তো এই দুটো একসাথে হচ্ছে কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যদি সময় পাই আর কি, এটা আমার ইচ্ছা আছে, কারণ বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে এইটা আরো ডিটেল, এটা ছোট শর্টকাটে বলছি, তো যতটুকু বুঝছো ওটা মাথায় রাখলেই হবে, অত ডিটেলে এটা আমি বলি নাই, যেহেতু ম্যাথ করার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমাদের এখন এই যে এটা মাথায় রাখতে হবে, তা আমি সবগুলো সরাই দিতেছি, সবকিছু সরাই দিতেছি, লিখছো না সবাই? তাহলে এই যে মনোযোগ দিবে, এবার এবার পুরোপুরি মনোযোগ দিবে, এবার কিন্তু প্রত্যেকটা কথা বুঝতে হবে, কারণ এবার প্রত্যেকটা কথা না বুঝলে ম্যাথ ধরতে পারবা না। তাহলে আমরা এরিয়া বের করার এখন একটা ফর্মুলা পাইছি। আমরা যেই ফর্মুলাটা দেখাইলাম ওটা কার সাথে এরিয়া বের করার ফর্মুলা? এক্স এর সাথে, তাই না? এক্স এর সাথে। তো আমাদের আসলে দুই রকম হইতে পারে জিনিস, একটু খেয়াল করো। মানে ধরো আমাদের যদি এক্স এর সাথে এরিয়া বের করতে বলে, এই যে এক্স এর সাথে যদি এরিয়া বের করতে বলে তাহলে আমরা এটা এইভাবে করব, এরিয়া ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এক্স এর সাথে বের করতে বলে এটা, ঠিক আছে? বুঝছো? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স তোমরা আসলে এইভাবে বলে দিবে না, তা আমরা আমাদের সুবিধা অনুযায়ী করে নিব। আমরা এটা আর অন্যভাবে করতে পারি, ধরো ওয়াই এর সাথে যদি ক্ষেত্রফল বের করতে চাই তো তখন এটা হবে হচ্ছে এক্স ডি ওয়াই, এক্স ডি ওয়াই। কারণ এই যে তুমি নিজেই চিন্তা করো, তখন আমি আসলে কি করতাম, আমি ছোট ছোট ভাগ কার নিতাম? আমি ওয়াই এর ছোট ছোট ভাগ নিতাম, তাই না? আমি ওয়াই এর ছোট ছোট ভাগ নিতাম না, ডিওয়াই 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 ডিওয়াই, এরকম ছোট ছোট ভাগ ওয়াই এর নিতাম, তারপর হচ্ছে এটা আসতো। ওকে, তাহলে আমাদের এক্স এর সাথেও ক্ষেত্রফল বের করা লাগতে পারে, আমাদের ওয়াই এর সাথেও ক্ষেত্রফল বের করা লাগতে পারে। তো আমাদের দুইটাই মাথায় রাখতে হবে, যখন যেটা বেশি উপকারী আমরা সেটা দিয়ে করব। ওকে, যখন যেটা বেশি উপকারী আমরা সেটা দিয়ে করব। এখন এইখানে একটু ভালো মতো বুঝো, এই যে ধরো এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, আমি এটা তোমাদের শুরুর ক্লাস থেকে বলতেছি। এই যে এইভাবে যেটা থাকে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, ডিওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে, ডি থিটা মানে থিটার সাপেক্ষে, ডিপি মানে পি এর সাপেক্ষে, ডিভি মানে ওই যে একটু আগে পড়ছো ফিজিক্সে ভি এর সাপেক্ষে, আয়তনের সাপেক্ষে, ওই যে একটু আগে পড়ছিল তাই না, মানে ভি এর সাপেক্ষে আর কি, বুঝছো? তাহলে এই যে এইখানে কার সাপেক্ষে যোগজীকরণটা করতে হবে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি যোগজীকরণ করি তাহলে অবশ্যই ওয়াই রে এক্স এর একটা ফাংশন হইতে হবে না, নয়তো আমি কেমনে করবো? ওয়াই যদি এক্স এর ফাংশন না হয় আমি যোগজীকরণ করতে পারবো না। তাহলে এইখানে অবশ্যই আমাদের যে ওয়াইটা আছে, এই ওয়াই এটা অবশ্যই এক্স এর একটা ফাংশন হইতে হবে। এবং আমরা লিমিট কার দেই সেটাও বলছি, এই যে এইখানে যে থাকে তার লিমিট দেই, এখানে কি আছে এক্স আছে, এক্স এর লিমিট দেই, তাই না? তাহলে এইখানে এক্স এর লিমিট দিব x1 থেকে x2, x1 থেকে x2। এই যে এইখানে খেয়াল করো, এখানে কার লিমিট দিব? dy আছে, তাহলে এখানে y লিমিট দিব y1 থেকে y2। এবং এটার মধ্যে আরো খেয়াল করো, dy এর সাপেক্ষে মানে y এর সাপেক্ষে হচ্ছে আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে এই x অবশ্যই y এর ফাংশন হইতে হবে না, নয়তো আমি যোগজীকরণ কেমনে করব? তাহলে আমাদের এইখানে যেটা আছে xটা সেটা y এর ফাংশন হইতে হবে। তাহলে এই কথাটা ভালো মতো মাথায় সেট করতে হবে, ঠিক আছে? আবারও বলি একবার,
যদি আমাদের x এর সাথে ক্ষেত্রফল নেওয়া লাগে তাহলে আমরা করব হচ্ছে y dx, ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে, x এর সাথে নেওয়া লাগলে। আর যদি y এর সাথে নেওয়া লাগে তাহলে করব ইন্টিগ্রেশন অফ x dy, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের y, এই ক্ষেত্রে আমাদের y টারে হচ্ছে অবশ্যই x এর ফাংশন বানাইতে হবে যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, আর এইখানে আমাদের x টারে y এর ফাংশন বানাইতে হবে যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি তার লিমিট দিতে হবে, ঠিক আছে। তো আমরা একটা একটা করে ম্যাথ করা শিখবো। প্রথমে সহজ সহজ ম্যাথ দিই যেগুলো তোমরা ইন্টিগ্রেশন ছাড়াও করতে পারবা, তারপর আস্তে আস্তে ইন্টিগ্রেশন ছাড়া যেগুলো করতে পারবা না ওগুলোতে। ওকে, আচ্ছা তাহলে তোমরা বই খোলো, এখানে অনেকগুলো ম্যাথ আছে এবং সবগুলোই পরীক্ষায় আসে। আচ্ছা তাইলে এটা আগে বলে নেই, নয়তো পরে প্যারায় খাবা। এই ক্ষেত্রফলের ম্যাথ করার জন্য তোমার আগে গ্রাফ আঁকা শিখতে হবে, এটা খুবই জরুরি। এখন এখন তোমাদের গ্রাফ আঁকার নলেজ একটু কম। কেন কম? কারণ তোমরা এখনো কনিক পড়ো নাই। ধরো তোমরা সরলরেখা পড়ছো তো এগুলো আঁকতে পারো, বৃত্ত পড়ছো বৃত্ত আঁকতে পারো, কিন্তু এই যে কনিক পড়ো নাই তাই হচ্ছে উপবৃত্ত, পরাবৃত্ত, অতিবৃত্ত এগুলা একটু তোমরা এখন কম জানো। তাও এই চ্যাপ্টারটা পড়ে ফেলতে হবে, এটা রাখা যাবে না। তো এখন যদি কেউ একটু গ্রাফগুলো একটু কমও বুঝো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কনিক তো আমরা ডিটেইলেই পড়বো, তখন দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। তা আমি চেষ্টা করবো যথাযথ ঠিকঠাক ভাবে বলার। তো আমাদের প্রথমে এই যে এইটার গ্রাফ আঁকা শিখতে হবে। তো আমি কিছু কিছু দেখায় দিই, শুধু এই চ্যাপ্টারে যা যা লাগবে আমি আপাতত অতটুকুই দেখাবো, এর চেয়ে বেশি না, ঠিক আছে। তো আমরা প্রথমে দুইটা পরাবৃত্তের গ্রাফ আঁকা শিখবো। পরাবৃত্ত, তো পরাবৃত্ত আমাদের দুই রকম আছে, মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দুইটা আছে, একটা হচ্ছে y² = 4ax, আরেকটা হচ্ছে x² = 4ay। এই দুটো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড রূপ আর কি, এছাড়াও অন্যান্য টাইপের পরাবৃত্ত তো অবশ্যই থাকবে। ওকে, এই দুটার জন্য দুটা কথা মনে রাখতে হবে। এই যে দেখো, আমি আগে গ্রাফটা আঁকি, এগুলো ফিজিক্সে বলছি তাই না? ফিজিক্সে আমরা এগুলো গ্রাফ আঁকি, তখন বলছি, অনেকবার বলছি। এই যে এটা হচ্ছে এরকম, আগে আঁকি তারপর বলতেছি। আর এইখানে হচ্ছে এরকম। ওকে, আচ্ছা তাহলে যে এই শেপটারে আমরা হচ্ছে পরাবৃত্ত বলতেছি, এটা আপাতত মাথায় রাখো। আর এটা মনে কিভাবে রাখবে, যে যার পাওয়ার 1 সেই দিকে হচ্ছে হা করে থাকবে, সেই দিকে মুখ করে থাকবে। যেটার পাওয়ার 1, দেখো যে এখানে কার পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাই x এর দিকে মুখ করে আছে। এখানে কার পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাই y এর দিকে মুখ করে আছে, ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, আচ্ছা, যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকবে। আরো একটা কথা, এই যে আমাদের এই যে a যেটা আছে, a যদি পজিটিভ হয় তাহলে এটা উপরে হবে, আর a যদি নেগেটিভ হয় তাহলে এটা নিচে হবে, ঠিক আছে। a নেগেটিভ হলে এটা নিচে হবে, আর এইখানে যদি a নেগেটিভ হয়, a পজিটিভ হলে এটা হবে, আর নেগেটিভ হলে হচ্ছে এইদিকে হবে। কথা কি বুঝতে পারতেছো? বুঝতে পারছো? মানে ধরো আমি যদি এই যে এইটার গ্রাফের কথা বলি, x² = -16y, তাহলে এটা কেমন হবে বলো? এটা কেমন হবে? প্রথমে কার পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে y এর দিকে মুখ করে থাকবে, কিন্তু নেগেটিভ আছে না, তাহলে নিচের দিকে মুখ করে থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপাতত এতটুকু দিয়ে হয়ে যাবে আমাদের, আপাতত এতটুকুই জানা থাকলো, পরে আমরা আরেকটু শিখবো। তাহলে পরাবৃত্ত এটা সরালাম, ঠিক আছে। তারপর আমাদের উপবৃত্তের গ্রাফ আঁকা শিখতে হবে। উপবৃত্তটা সহজ। উপবৃত্ত, উপবৃত্ত হচ্ছে যেরকম, এটা হইতে পারে, আমরা কিন্তু একদম সাধারণ ফরম্যাটটা দেখতেছি, ওকে, অথবা যে এরকম হইতে পারে। এবং দুইটার জন্য ইকুয়েশনের চেহারা সেম। x² / a² + y² / b² = 1, দুইটার জন্য ইকুয়েশনের চেহারা সেম। এইখান থেকে যে একটু খেয়াল করো, a আর b এর পরিচয়টা বলা জরুরি, নয়তো এটা ঠিকঠাক মতো আঁকতে পারবো না আমরা। a হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এই শীর্ষ পর্যন্ত দূরত্ব যেটা, সেটার আমরা a বলতেছি, মানে x অক্ষ বরাবর যেটা, সেটার আমরা a বলতেছি। ওকে, এই দৈর্ঘ্যটার আমরা a বলতেছি। আর মূল বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটারে হচ্ছে আমরা b বলতেছি আর কি। এটা সবসময় মূল বিন্দু থেকে হইতে হবে এমন না, মানে আমাদের চিত্রে এটা মূল বিন্দুতে, হ্যাঁ কেন্দ্র থেকে, মানে কেন্দ্র থেকে আর কি, না আমাদের চিত্রে কেন্দ্র আর মূল বিন্দু একই, এই কারণে আমি ওইভাবে বলছি। তো এটা আবার ভুলভাবে ইন্টারপ্রেট করার কিছু নাই। মানে যদি আমাদের এই যে এরকম থাকে, ধরো কখনোই এই চ্যাপ্টারে আমরা এটা দেখবো না, আমরা এইখান থেকে নিব, এইখান থেকে এতটুকু a আর এইখান থেকে এতটুকু হচ্ছে b। ওকে,
এক্স অক্ষ বরাবরটা এ বা এক্স অক্ষের সমান্তরাল যেটা সেটা হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবরটা বি অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যেটা সেটা হচ্ছে বি, ওই দৈর্ঘ্যটারে বি বলবো। তাহলে এ যদি বড় হয়, এ বড় হলে আমরা এই যে এটা আঁকবো, এটা দেখেই বুঝতেছো, এই যে দেখে বুঝে যেতেছে এ বড় বি ছোট, তাই না? দেখে বুঝে যেতেছে। এখানে এখানে এই পর্যন্ত কি এ, তাহলে এ ছোট আর এই যে বি যেটা সেটা বড়, দেখেই বুঝে যেতেছে, যেটা নিয়ে মারামারি করার কিছু নেই। ওকে, আচ্ছা, তো এই চ্যাপ্টারের জন্য এতটুকু জানলেই হবে। আর সরল রেখা তো আমরা আঁকতেই পারি, বৃত্ত আমরা আঁকতেই পারি। তাও বৃত্তের ব্যাপারটা আবার একটু বলে নেই। বৃত্ত, বৃত্তের এরকম একটা ইকুয়েশন ছিল, এ স্কোয়ারই বললাম। এটা কি? এটা হচ্ছে সেন্টার মূল বিন্দুতে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাই না? সেন্টার মূল বিন্দুতে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এখানে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে সব দিকে এ, ব্যাসার্ধ হচ্ছে। ওকে, সেন্টার মূল বিন্দুতে মানে বৃত্ত মানে কি সব দিকে সমান, সেন্টার থেকে সবগুলো দূরত্বই সমান। ওকে, বুঝতে পারছি। আর সরলরেখা আমরা করতে করতে দেখে ফেলবো, তাহলে এটা সরালাম। আরেকটা মনে রাখবা, আরেকটা হচ্ছে যে এটা আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। এমনি অন্যান্য অধিবৃত্ত নিয়ে আমরা ওই যে কনিক চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? আয়তাকার অধিবৃত্ত এটা হচ্ছে এক্স ওয়াই কনস্ট্যান্ট, এক্স ওয়াই যে কোনো একটা ধ্রুবক হবে আর কি। এটার এই টাইপের কিছু থাকলে সেটা আমরা আয়তাকার অধিবৃত্ত বলি। ওকে, এগুলো নিয়ে ডিটেল বলা হবে, বাট এইখানে আমরা বলবো না। এই গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, কারণ তোমরা ওই যে বয়েলের, হ্যাঁ ওই যে বয়েলের সূত্র পড়ছো না, তো এটা বয়েলের সূত্র গ্রাফটা যেমন হয় সেটাই। তো এই যে এটা হচ্ছে এরকম, ঠিক আছে? ওকে, এখন ম্যাথ করা শুরু করি। করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে একটু প্যারা লাগতে পারে, বাট দেখবা করতে করতে ধরে ফেলতে পারতেছো। আমরা এই কারণে এই চ্যাপ্টার অনেক ম্যাথ প্র্যাকটিস করব। আচ্ছা দেখো, ওই যে নতুন বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আগাইতেছি, তো তোমাদের যাদের পুরান আছে ওইটার সাথে এটা নাও মিলতে পারে, একটু মিলাই নিবা। আমরা একের 1 নাম্বারটাই করব। প্রশ্নটা একবার বলি, y is equal to x স্কয়ার, x অক্ষ, x is equal to 1, x is equal to 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সরল রেখার ওগুলো মনে আছে না? কয়দিন আগে সরল রেখার রিভিশন ক্লাস নিছি, তো আমি আশা করতেছি তোমরা এগুলা তোমাদের মাথায় আছে, তাও ম্যাথ করার সময় বলে দিবনি। তাহলে একের 1, তো কি কি বলছে আবার একটু বলো। y is equal to x স্কয়ার, x অক্ষ, x is equal to 1 আর x is equal to 3। এই চারটা রেখা, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, বুঝতে পারছো? তো এটা অবশ্যই আঁকতে হবে। এই এই ম্যাথগুলো গ্রাফ তোমার আঁকতে হবে, নয়তো তুমি বুঝবাই না কতটুকের ক্ষেত্রফল চাইছে, তো তোমার এটা আঁকতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে গ্রাফটা এঁকে ফেলবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা, তারপর আবারও প্রশ্নটা বলতেছি। এখানে আছে y আর এখানে আছে হচ্ছে x। তাহলে দেখো এই যে y is equal to x স্কয়ার, এটা কার গ্রাফ? একটু আগে দেখাইছি, পরাবৃত্ত, ঠিক আছে? এবং আমরা বলছি যার পাওয়ার 1, পরাবৃত্তে যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকবে, সেই দিকে হা করে থাকবে। কার পাওয়ার 1? y এর পাওয়ার 1। তাহলে এটা কোথায় থাকবে? y এর দিকে হা করে থাকবে, ঠিক আছে? y এর দিকে হা করে থাকবে। ওকে, y এর দিকে হা করে থাকবে। আচ্ছা, এরপর খেয়াল করো x অক্ষ, x অক্ষ তো এটাই, এটা x অক্ষ না বলে y is equal to 0 বলতে পারতো প্রশ্নে, তো এটা একটু ভালো মতো বুঝে নিবা। আমরা জানি x অক্ষ মানে y is equal to 0, তাই না? আর y অক্ষ মানে x is equal to 0, তো ওটাও বলা থাকতে পারতো। এখানে x অক্ষই বলতে সমস্যা নাই। তাহলে এই অক্ষ, আচ্ছা ওটা আঁকা আছে। x is equal to 1, এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, তাই না? y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছি, 9 10 ছিল। এটাও y অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে y অক্ষের সমান্তরাল একটা হচ্ছে x is equal to 1, তো ধরো আমরা ধরলাম এই যে এটা হচ্ছে x is equal to 1, এই যে এটা y অক্ষের সমান্তরাল, কিন্তু এটা x is equal to 1 আর এটা হচ্ছে x is equal to 3। তাহলে আমাদের এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে কোনটা চাইছে বলো তো? এই যে এই এরিয়াটা চাইছে, এই যে এই এরিয়াটা বের করতে বলছে এই চারটা রেখা দ্বারা। এই যে এইটা, এটা কি বুঝো সবাই? এই এরিয়াটা বের করতে বলছে, বুঝছো? এই এরিয়াটা আমাদের বের করতে বলছে। আমি আবারও মার্ক করে দেখাই, এই যে এইখানে একটু কতটুকু এরিয়া বের করতে হবে সেটা কি সবাই বুঝছো? এই এরিয়াটা বের করতে হবে,
ঠিক আছে, দেখো এটা আমরা একটু আগে যেটা আলোচনা করছি সেটার মতোই কিন্তু। এই যে এরকম একটা কার্ভ আছে আর এক্স অক্ষের সাথে আমাদের একটা এরিয়া বের করতে হবে, তাই না? তাহলে আমরা এটা কি নিব? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স নিব, ওয়াই ডিএক্স নিয়ে করবো, তাই না? আচ্ছা, তাহলে এটা লিখবা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কার লিমিট দিব সেটাও আমরা বলছি, এখানে এক্স এর লিমিট দিব, তাই না? তাহলে মনোযোগ দাও, ওয়াইটার আমাদের এক্স এর ফাংশন হিসেবে দেখাইতে হবে। দেখো এই যে ওয়াই তোমার কাছে এই যে এই কার্ভটাই তো, তাই না? এই কার্ভটাই না, এই কার্ভটা কোনটা? এই কার্ভটাই যে এখানে এটা না, এইটার ইকুয়েশন কি? y = x², একদম সরাসরি দেওয়াই আছে, কখনো একটু কাহিনী করে বের করে নিতে হইতে পারে, এখানে সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা y এর জায়গায় x² বসাই দিব, এখানে dx আছে, আর x1 কত থেকে শুরু করছি? 1 থেকে, আর শেষ করতেছি কততে যায়? 3 তে যায়। এই ইন্টিগ্রেশন আমরা অনেক ভালো মতোই পারি, আমরা যা যা করে আসছি এটা তার তুলনায় কিছুই না, তাই না? তাহলে কি হয়? x⁴ পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। এখানে হচ্ছে আপার লিমিট 3 আর লোয়ার লিমিট হচ্ছে 1। ওকে, এই চ্যাপ্টারে কিন্তু ইন্টিগ্রেশন শেখানোর উদ্দেশ্য না, শুধু ক্ষেত্রফল বের করাটাই আমাদের উদ্দেশ্য। তাও ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন দেখাইতে হবে, এইচএসসি পরীক্ষা অবশ্যই দেখাইতে হবে। 1/3 এটা বাইরে নিয়ে আসলাম, তো 3 বসায় দিব একবার আপার লিমিট, তাহলে কত হবে? 3 কিউব, আর একবার 1 বসায় দিব, 1 কিউব। 26 হ্যাঁ 26/3, এটা 27 আর কি, 1 বিয়োগ করলে 26/3 বর্গ একক ক্ষেত্রফল না? ঠিক আছে, সবাই কি বুঝছো? আরো করব, আরো ক্লিয়ার হবে পরে। 2 নম্বরটা বাসায় পারবা? তিন নাম্বারটা করতেছি, 3 নাম্বারটা পারবা যদিও, তাও একটু দেখায় দিই। আচ্ছা দেখো এখানে কি বলা আছে, xy = c², x = a আর x = b, এটাই বলা আছে না? তো এই দুইটাই x অক্ষের সমান্তরাল, এটা আমরা সরি দুইটাই y অক্ষের সমান্তরাল। হ্যাঁ abc কনস্ট্যান্ট, কিছু বলা না থাকলে abc এগুলো আমরা কনস্ট্যান্টই ধরি, abc কনস্ট্যান্ট। তাহলে x = সামথিং, এটাও x = সামথিং, দুইটাই y অক্ষের সমান্তরাল। x অক্ষ, x অক্ষ বলছে না? হ্যাঁ x অক্ষ, তাহলে আগেরটার মতো x অক্ষ বলছে, মানে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই আগেরটার মতোই, গ্রাফটা শুধু আলাদা হবে, এটা আমি পুরোটা করে দিব না। দেখো এটা এটা দেখো, জাস্ট পরে লেখো। একটু আগেই দেখাইছি, এটা কেমন? এটা কি? আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত হবে হচ্ছে এরকম, তারপর x = a, y অক্ষের সমান্তরাল, এটা ধরলাম x = a, আমরা b রে বড় ধরলাম, এটাও x = b, y অক্ষের সমান্তরাল, b রে বড় ধরছি বলে এটা এখানে আঁকছি, দূরে আঁকছি, ঠিক আছে? আচ্ছা, আর এই যে x অক্ষ তো এটাই, তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এইটা। এটা পারবো না? জাস্ট একটু দেখা দেই কেমনে কি করবা। এরিয়া, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যেহেতু x এর সাথেই করা লাগতেছে, তাহলে কি করব? y dx, এখানে হচ্ছে x1 আর x2, তাহলে x1 কত? x1 হচ্ছে a, x2 কত? x2 হচ্ছে b, y কত? এই যে এবার yটা আগেরটার মতো সরাসরি দেওয়া নাই, হ্যাঁ, তো এই যে yটা এখান থেকে বের করে নিবা, y কত হবে? c²/x। ওকে, আর ওইভাবে লিখতে পারো চাইলে, আচ্ছা দরকার নেই, এটা তো সরাসরি আমরা জানি। তাহলে এটা হচ্ছে c²/x dx, তো c² ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। আর এই যে 1/x, এটা ফর্মুলা কি ছিল? ln, মনে আছে না? ln x, c তো ধ্রুবক, ওটার মধ্যে লিমিট দেওয়ার দরকার নাই, c² ধ্রুবক, এই যে এটা। ঠিক আছে, ম্যাথ পুরোটাই করে ফেলছি, আসলে অ্যান্সার লিখেই রাখি, তাহলে করা শেষই তো। আপার লিমিট বসাবা, ln b মাইনাস ln a, তারপর আমরা জানি ln এর জন্য বিয়োগ থাকলে ভাগে আনা যাবে। ওকে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে 2 আসি। আচ্ছা 2 নাম্বারগুলো আমরা পরে করবো, ঠিক আছে? 2 নাম্বার আমরা করতে পারবো, আমরা একবারে 3-এ চলে যাই। 2 করবো, 2 কিন্তু বাদ দেই নাই। এই যে বৃত্তের ক্ষেত্রফল আছে, তো 3-এর 1 নাম্বারটা আমরা করব প্রথমে। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো একটা বৃত্তের। আমরা এটা প্রথমে ইন্টিগ্রেশন দিয়ে করে আমাদের যে ওই যে জানা সূত্র আছে, বৃত্তের ক্ষেত্রফল কি πr² না, সেটা দিয়েও চেক করে নিব যে ঠিকঠাক আসে কিনা। 3-এর 1 বৃত্তের গুলা ইম্পর্টেন্ট। ওকে, বৃত্তের গুলা আগে অনেক বেশি আসতো, এখন একটু আসা টেন্ডেন্সি কম হইছে, অন্যগুলো আসে এখন, তাও বৃত্ত এখনো ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা কি দিছে দেখো, কি বলছে? এত বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।
বৃত্ত দ্বারা মানে পুরোটাই, পুরো বৃত্তের ক্ষেত্রফল চাইছে। মাঝে মাঝে প্রশ্নে বলা থাকতে পারে এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো তখন শুধু প্রথম চতুর্ভাগেরটাই বের করব, ঠিক আছে, তখন শুধু প্রথম চতুর্ভাগেরটাই বের করব। ওকে, কখনো কখনো বলা থাকতে পারে যে শুধু এক্স অক্ষের জন্য বের করো, মানে ধরো ওই যে উপরে বা অর্ধেকের জন্য বের করো, তখন শুধু ওইটাই বের করবো। এটা প্রশ্ন পড়লে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা করার আগে আরেকটা জিনিস একটু বলে নেই, আমরা এই যে এরিয়া বের করতেছি না, আচ্ছা এটা এটা কেমন হবে? বৃত্তের ইকুয়েশন তো আমরা জানি, এটা একটু আগেও দেখাইছি। সেন্টারটা এটা কোথায় থাকবে? সেন্টারটা মূল বিন্দুতে থাকবে, এটা আমরা জানি। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0। আর ব্যাসার্ধ কত এটার বলো? ব্যাসার্ধ হচ্ছে 4, ঠিক আছে, ব্যাসার্ধ 4। তাইলে এই যে এইখান থেকে এই বিন্দুটার কথা যদি বলি, এটা হবে 4,0, পরে লিখবো নি, জাস্ট বললাম। তা আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কিন্তু ওই যে শুধু এতক্ষণ একটা পাশেই ক্ষেত্রফল বের করা শিখছি, পুরোটা একসাথে কিন্তু আমরা শিখি নাই। মানে ধরো আমি কি করতে পারি, আমি একদম এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে পারি, তখন আমার লিমিট দিতে হবে একরকম, একটু ভালো মতো বুঝো কথাটা। অথবা আমি এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে পারি, তখন লিমিট হবে আরেক রকম। আমি যদি এটা করি এইখান থেকে এই পর্যন্ত, মানে যে এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, তারপর 4 দিয়ে গুণ করি, তাহলেই হয়ে যাবে না? অথবা কেউ যদি এইখান থেকে এই পর্যন্ত করে, তার মানে সব অর্ধেক করে ফেলছে, তো সেই ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বুঝতে পারতেছো? ওকে, তো আমরা এটাই করব, প্রথমে একটা বের করব, তারপর হচ্ছে সেটারে 4 দিয়ে গুণ করে দেবো। কেউ যদি এখান থেকে এই পর্যন্ত করে, তারটা হবে, ওই ক্ষেত্রে তার লিমিট আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম চতুর্ভাগেরটার জন্য আমরা করব প্রথম চতুর্ভাগ। দেখো প্রথম চতুর্ভাগে কে কে আছে? এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, আর এই যে এই কার্ভটা আছে। তাহলে আমাদের এই কার্ভের ইকুয়েশনটা দরকার। এই কার্ভের ইকুয়েশনই তো এটা, তাই না? এই কার্ভের ইকুয়েশন এটা। ওকে, আমরা ক্ষেত্রফলটা এবার চাইলে এক্স এর সাথেও নিতে পারি, ওয়াই এর সাথেও নিতে পারি, দুইটা অপশনই আছে। এবার আমার কথা কি বুঝতেছো? আমি ক্ষেত্রফল এবার চাইলে এই যে এক্স এর সাথেও নিতে পারি, এই যে এক্স এর সাথে এই যে এতটুকু, আবার ওয়াই এর সাথেও সেমই, তাই না? তো যে কোনো একটার সাথে নিলেই হবে, এটা দুইটা দিয়ে করা যাবে। তাই তো আমরা যেটা দিয়ে বেশিরভাগ করছি, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটারে A1 দিয়ে বললাম। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, কেন? কারণ আমরা এক্স এর সাথেটা নিয়ে চিন্তা করতে চাইতেছি। কেউ যদি ওয়াই এর সাথেটা নিয়ে চিন্তা করো, সে ওয়াই এক্স ডি ওয়াই লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা লিমিট কাট দিব, এক্স এর লিমিট দিব। প্রথম চতুর্ভাগেরটা নিয়ে করতেছি শুধু, এটা খেয়াল রাখো। আচ্ছা, তো এখানে মনোযোগ দাও। প্রথম চতুর্ভাগে কত কত পর্যন্ত করতেছি? এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এইখানে এক্স এর মান কত? এইখানে এক্স এর মান হচ্ছে 0, আর এইখানে এক্স এর মান কত? এক্স এর মান 4। কেন 4? কারণ এই যে ব্যাসার্ধ 4, এটা তো আমরা জানি যে এটা আসলে কি, এটা হচ্ছে 4 স্কয়ার, তাই না? তাই 4। তাহলে কত পর্যন্ত লিমিট দিব বলো? 0 থেকে 4 পর্যন্ত। কেউ কি কারো কি এটা বুঝতে অসুবিধা আছে? 0 থেকে 4 পর্যন্ত। আর ওয়াই তো আমাদের এক্স এর ফাংশন হিসেবে লেখা লাগবে, তাই না? বারবার বলছি না? তাহলে এই যে ওয়াইটা এখান থেকে বের করে নিতে হবে। খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এটা আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাবা। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 16। আমরা কি বের করতে চাই? ওয়াই বের করতে চাই। তাহলে ওয়াই স্কয়ার এটা হবে 16 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ওয়াই কত হবে? ওয়াই আসলে প্লাস মাইনাস, কিন্তু প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। কেন? কারণ আমরা প্রথম চতুর্ভাগেরটা করতেছি, তো শুধু প্লাস রাখলেই হবে। কিন্তু আসলে পুরোটার জন্য কিন্তু প্লাস মাইনাস, ঠিক আছে। আমরা একটা বড় ম্যাথ করবো পরে, ওইখানে আবার প্লাস মাইনাসটা ঠিকঠাক মতো চিন্তা করতে হবে। বাট এই ম্যাথে দরকার নেই, কেন সেটা বুঝতে পারতেছো? কারণ এইখানে আমরা শুধু প্রথম চতুর্ভাগেরটা নিয়ে চিন্তা করতেছি। ওকে, বা আরো ইজিলি যদি বলি, আমরা ওয়াই এর দেখো যে উপরের ভ্যালুগুলো নিয়ে চিন্তা করতেছি। এই যে এই পাশটা খেয়াল করো, এটা ওয়াই এর সবগুলো উপরের দিকে না? তাহলে ওয়াই পজিটিভ হবে না? আমি যদি নিচে আসতাম তখন ওয়াই নেগেটিভ হইতো, তাই না? তো এটা আমাদের একটা ম্যাথে লাগবে, তখন আমি এটা আরো ডিটেলে বলে নিব, ঠিক আছে। ওকে, কেউ যদি এইখান থেকে এই পর্যন্ত করতাম, মনোযোগ দাও ভাই একটু, এই যে এইখান থেকে এই পর্যন্ত, তার কি নেগেটিভ নিতে হইতো? ওয়াই নেগেটিভ নিতে হইতো? নেগেটিভ নিতে হইতো না, কারণ তখনও তো উপরেই। এখান থেকে এই পর্যন্ত নিলে কি করতে হইতো? লিমিট চেঞ্জ হইতো। তখন লিমিট কত বসাইতাম বলো তো? -4 থেকে 4 পর্যন্ত। এই যে এইটা কত? এইদিকে না? তাহলে এটা বলবো -4।
ওকে, তো তখন -4 থেকে 4 পর্যন্ত নিতাম, বাট আমরা তো শুধু প্রথম চতুর্ভাগেরটা করতেছি, তাই আমরা এটা করি নাই। ওটা করলেও হয়ে যাবে, ঠিক আছে, যেভাবে বলবে মানে যতটুকু চাইবে সেটা করতে পারলেই হয়েছে। তাহলে y এর বদলে এটা লিখবো 16 - x² dx। হ্যাঁ, এটার যোগজীকরণ তো পারি না, না এটার জন্যই ফর্মুলা মুখস্থ করাইছিলাম, মনে আছে? হ্যাঁ 4 সরাসরি লিখবো, টিচারও সরাসরি মার্ক দিবে, সরাসরি 4 দিবে। আচ্ছা, এই যে এটা 10.3 আমরা প্রুফ করছি, এটা a²/2 sin², কথা বলো না, x/a, তারপর x/2, হ্যাঁ a² - x² + c। অনির্দিষ্ট যৌগজ হলে +c দিব, নির্দিষ্ট যৌগজ তো আমরা +c দেই না, তাই না? এই সূত্র মনে আছে সবার? ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখতে হবে, এই যে আমি বলছিলাম এখানে কাজে লাগবে, এবং এইখানের ম্যাক্সিমাম ম্যাথে এই সূত্র কাজে লাগবে, মানে এমন না যে একটাতে লাগছে, ম্যাক্সিমামেরটাই লাগবে। উপবৃত্তের জন্য এটাই লাগবে, ঠিক আছে, উপবৃত্তের জন্য এই সূত্র কাজে লাগবে। আচ্ছা দেখো, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, এটাকে কি লিখতে পারি? 4²। তাহলে এখানে a²/2, তার মানে আসলে 16/2, তাই না? তারপর sin ইনভার্স x/a, x তো x ই আছে, a কত 4, x/a প্লাস x/2 4/2 রুট ওভার যা আছে তাই। তাহলে এখানে 16 - x² লিখতে পারো, তো এখানে তার c লিখবা না, আমরা অনির্দিষ্ট যৌগজ হলে c দেই, এখানে 4, 0, ঠিক আছে? কি বললা? আচ্ছা x/2, সরি এটা x/2, এই যে x/2, ওটা x না, এই যে এটা x, এটা x, ওটা ভুল করে ফেলছিলাম। ঠিক আছে, তাহলে এখন লিমিট বসাইতে হবে, তো চিত্র আর এটা সরায় দেই। আচ্ছা চিত্রটা থাকুক, সূত্রটা সরাই দিলাম, সূত্র লিখছো না সবাই? 1 2 3 সূত্র সরাই দিলাম। টাইম কম থাকলে এরপরে হচ্ছে ওই যে πr² করলে যেটা হয় সেটা লিখে ফেলবা, তো জানোই এর ক্ষেত্রফল কত হবে, তোমরা জানোই কত হবে, 16 তাই না, πr², তো 16 হবে, এটা আমরা জানি, টাইম কম থাকলে ওটা লিখে দিব। তো এমনিতে আপাতত ক্যালকুলেশন দেখাবো, মনোযোগ দাও সবাই। তাহলে এখানে 16/2 মানে কত? 8। সাইন ইনভার্স আপার লিমিট বসাইতেছি, একবারে বসাবো, নয়তো এত বারবার এটা বসাইতে কষ্ট হয়ে যাবে। খেয়াল করো, যদি 4 বসে এটা কত হবে? 4/4, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে একবারে বসাইলাম, এটা হবে 8 × π/2। তারপরে যে এখানে 4 বসালে কত হবে? হ্যাঁ ওটা 0 আসবে, এই যে এখানে 4 বসালে এটা 0 আসবে। ওকে, এটা লিখলাম না, তাহলে আপার লিমিট বসানো শেষ। এবার লোয়ার লিমিট, লোয়ার লিমিট কি দিয়ে বসাইতে হয়? প্রথমে মাইনাস, তারপর লোয়ার লিমিট, তাই না? মাইনাস দিয়ে তারপর লোয়ার লিমিট বসাইতে হয়, ভুল টুল করলে বলো। π/2, এই যে 4 বসালে কত আসতো? সাইন ইনভার্স 1, ঠিক আছে, সাইন ইনভার্স 0 আসবে, 0 না, এটা তো 0 আসবে না। আচ্ছা এটা 0, হ্যাঁ এটা 0 আসবে, হ্যাঁ 0, তাহলে 0, তাই অ্যানসার তো মিললো না, ভুল করতে। আচ্ছা অ্যানসার মিলবে কেন? 4 দিয়ে তো গুণ করতে হবে পরে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা 0। আচ্ছা দেখো আবার একবার বলি, এই যে এটা 4 যদি বসাই সাইন ইনভার্স 1, এটা হচ্ছে π/2, ওটা বসাইছি। আর এই যে এইখানে 4 বসাইলে এটা 0 হয়ে যেত, তাই এই যে এই 0টা এটা। আর এইখানে 0 বসাইলে সাইন ইনভার্স 0, এটা 0 হবে। আর এই যে এইটার কারণে হচ্ছে বাকিটাও 0 হয়ে গেছে, পুরোটা 0 হয়ে গেছে। তাহলে এখানে কত পাইলাম? এখানে পাইলাম হচ্ছে 4π। তো 4π কিন্তু একটা চতুর্ভাগের, তাহলে বৃত্তের ক্ষেত্রফল একটা চতুর্ভাগের জন্য কত পাইছি? এটারে আমরা a দিয়ে বললাম বৃত্তের ক্ষেত্রফলটারে, এটা হবে 4a1, ওটার আগেরটার a1 বলছিলাম, একটা চতুর্ভাগেরটারে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 × 4π, তাহলে কত আসলো? 16π। ওই যে দেখো πr² দিয়ে করলেও কিন্তু এটাই আসতো, তাই না? বুঝতে পারছো? πr² দিয়ে করলেও এটাই আসতো, ঠিক আছে, বুঝছি। আচ্ছা 2 3 বাড়ির কাজ, এটা কার বই? তুমি এটা পিডিএফ বানিয়ে দিয়ে দিও, ঠিক আছে? এই শুধু এইটাই, এর মাত্র 2 পেজ, তুমি দিবা? আচ্ছা এই যে শুধু এই এতটুকুই, তো এটা পিডিএফ গ্রুপে দিয়ে দিব। আসলে আর ম্যাথ করে দেওয়া উচিত না, 3-এর 2 3 4 সব বাড়ির কাজ, ঠিক আছে? 4-এ হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলই চাইছে। 4-এ কি আছে সেটা এই যে একটু জাস্ট দেখাই। 4-এ এই যে এরকম আছে 2x² 2y², কত 64 নাকি? 64 না? আচ্ছা তাহলে এটারে প্রথমে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? x² y² 32,
তো 32 এর আসলে লেখা যাবে 4√2 এর হোল স্কয়ার, তাই না? বুঝতেছো? লেখা যাবে না? তাহলে এখানে ব্যাসার্ধ কত আসলে? ব্যাসার্ধ হচ্ছে 4√2। তো এটা করে দিলে তোমাদের অপমান হবে, তোমাদের অপমান করতে চাই না, তাই এটা বাদ। মানে বাদ মানে তোমরা এটা করে নিবা, এটা বাড়ির কাজ, ঠিক আছে? আচ্ছা, আমরা উপবৃত্তের একটা করব। এক বাড়ির কাজ, 4 এর 1, 4 এর 2 করব। এত উপবৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল, বেষ্টিত বেষ্টিত। আচ্ছা, প্রশ্নটা একটু ঠিক মতো পড়ে নিবা। এই যে এইটার মধ্যে কিন্তু শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটাই চাইছে, তাহলে এটার মধ্যে পরে কিন্তু 4 দিয়ে গুণ করা দরকার নাই। এখানে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, তাই 4 দিয়ে গুণ করতে হইছে। কখনো শুধু অর্ধাংশেরটা চাইতে পারে, ধর অর্ধেক। কোনটা কোনটা √2 পাই অ্যানসার? 4 এর 2। একটু ইকুয়েশনটা বলো। 9 আচ্ছা দেখো, হ্যাঁ কথা বলো না, বলছে এই উপবৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল মানে পুরোটাই চাইছে। তো এটা আগে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা আছে সেটাতে সাজিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আমরা বুঝতে পারবো না। মনোযোগ দাও। তাহলে আমরা প্রথমে এটার এই যে এই ফরম্যাটে সাজিয়ে নিব। দেখো এই ফরম্যাটে সাজানোর জন্য এখানে কি দরকার? 1 দরকার না? তাহলে আমরা কি করব? 36 দিয়ে ভাগ করে দিব, তাই না? একবার লিখতেছি, 36 দিয়ে ভাগ করলে এখানে নিচে আসবে 4, আর এইখানে কত আসবে? 36 দিয়ে ভাগ করলে এখানে 1। ওকে, তাহলে এটার কি লিখতে পারি? x² বাই 2 স্কয়ার y² বাই 3 স্কয়ার। তো আমরা দেখে বুঝতেছি এখানে b বড়, তাই না? চিত্র দেখে বুঝে যেতেছে। তাহলে আমাদের আর কি এই যে এই দিকে বেশি লম্বা হবে, আমরা আঁকবো চিত্রটা। আচ্ছা, আর এখানে মনে করো না যে সব সময় আর কি এই যে পূর্ণবর্গ সংখ্যায় আসবে, এটা তোমার ভাগ্য ভালো, কাকতালীয় ভাবে মিলে গেছে। এরকম আসতে পারে, এরকম আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই যে এটা পূর্ণবর্গ না, তাই না? এরকম আসতে পারে না? এটা √5 √8 মানে হোল স্কয়ার, ওইভাবে চিন্তা করব। কথা বুঝতেছো তো? ঠিক আছে, এমন না যে পূর্ণবর্গে আসতে হবে, একটা আসলেই হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা যদি আঁকি, তো y এর দিকে বড় আঁকতে হবে, কারণ 2 আর 3 বেশি পার্থক্য হবে না আসলে। আচ্ছা, ঠিকঠাক মতো আঁকি। দেখো আগে এঁকে নিই। ওকে, দেখো এটা শর্টকাট আছে, ওটা বলবো শেষে। তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলই চাইছে, তাহলে আমরা আগের মতোই এই একটা অংশের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে দিব। সবগুলো তো সেমই, তাই না? সবগুলো সেমই। তো একটা অংশের মানে সিমেট্রিক আছে, এই অর্ধেক করতে পারো, তারপর 2 দিয়ে গুণ করতে পারো। আমরা আগেরটার মতোই ফলো করব। এটা গুণ করে মানে এটা বের করে 4 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? এবং এখানেও কিন্তু দেখো, তুমি চাইলে y এর সাথে করতে পারো, তুমি চাইলে x এর সাথে করতে পারো, দুইটা অপশনই আছে, বুঝছো? কিন্তু এবং দুইটা অপশনই এখানে সিমিলারই, মানে একই জিনিসই। ধরো কোনো এমন না যে একটা সহজ একটা কঠিন, দুইটা সেমই। কখনো কখনো হইতে পারে x এর সাথে করলে এটা বেশি সহজ, y এর সাথে করলে কঠিন। আবার কখনো কখনো y এর সাথে করলে সহজ, x এর সাথে করলে কঠিন। তো আমরা এগুলোও দেখবো। আমাদের যতক্ষণ না পর্যন্ত কোনো মানে বলে দিবে প্রশ্নে যে একবার বইটা প্রশ্ন আসছে, ওরা বলেই দিছে x এর সাথে করতে, তো তখন তার কোনো মানে তুমি আর ওই এর সাথে করলে তুমি ফুল মার্ক পাবা না, হয়তো কিছু মার্ক পাইতে পারো, ফুল মার্ক পাবা না। বলে না দিলে আমরা আমাদের সুবিধা মতো এক্স এর সাথে করা ইজি হলে এক্স এর সাথে ইজি করব, মানে ইজিলি করব। আর ওয়াই এর সাথে করা যদি ইজি হয় তাহলে আমরা ওয়াই এর সাথে করব, বুঝছো? ঠিক আছে, এখানে দুইটাই সিমিলার, তো আমরা এক্স এর সাথেই করতেছি। এক কথা বললো না, এদিকে মনোযোগ দাও। তাহলে এই যে এইখানে এক্স এর মান বলো, এইখানে এক্স এর মান 0, আর এইখানে এক্স এর মান বলো। এখানে এক্স এর মান কত? 2, এইখানে এক্স এর মান 2। আর এই যে এখানে যদি y এর মান বলতাম, এখানে y এর মান কত? y এর মান 0, আর y এর মান এখানে কত? 3। মানে যদি কেউ y এর সাপেক্ষে করো তখন সে এইভাবে করবা, y এর সাপেক্ষে করলে 0 থেকে 3 পর্যন্ত, তাই না? আর x এর সাপেক্ষে করলে 0 থেকে 2 পর্যন্ত। আমরা x এর সাপেক্ষে করব। তাহলে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a1 বললাম, x এর সাথে করতেছি, তাহলে কি লিখবো? x এর সাথে মানে y dx, তাই না? y dx। আচ্ছা, লিমিট দিতে হবে x এর x1 থেকে x2 পর্যন্ত। তো এইবার yটারে আলাদা করতে হবে, yটা আলাদা করা এবার আগেরটার চেয়ে একটু জটিল, জটিল মানে জটিল না, আগেরটার তুলনায় আর কি। আচ্ছা, x1 কত? 0 থেকে
2 পর্যন্ত। ওয়াইটা তাহলে আলাদা করতে হবে তাই না? তো ওয়াই আমি এই যে এখান থেকে আলাদা করতে পারি, এখান থেকেও করতে পারো। তো ওয়াইটা এখানে আলাদা করতেছি, আমি ওই যে মূল ইকুয়েশনটাই লিখলাম। একটু মনোযোগ দাও, আমি যেভাবে করতেছি সেভাবে করার চেষ্টা করবা। কেন করবা বলতেছি। তাহলে ওয়াইটা আলাদা করবো, কি করবো, 4y², এটা কত আসবে, 36 মাইনাস 9x²। আচ্ছা, তারপরে এই যে x²টার সাথে সহগ রাখবা না, এটা আমরা ওই যে বলছিলাম না ইন্টিগ্রেশনের সময়, x² সাথে সহগ রাখাটা টিচাররা পছন্দ করে না বলছিলাম, কিন্তু ওই যে এটা তো ওইটারে বের করে নিয়ে আসবা। যারা আগে ক্লাস করছে তারা আমার এই কথা বুঝতে পারার কথা, যে আমরা যে বলছিলাম যে এই সূত্রগুলো আমরা এই টাইপের সূত্রগুলো আমরা যখন ইউজ করি তখন আমরা চেষ্টা করবো x এর সাথে যেন সহগ না থাকে, থাকলে সেটা বের করে নিয়ে আসবো। বা যে এই টাইপের সূত্রগুলো আমরা যখন ইউজ করি, ঠিক আছে, x এর সাথে যেন সহগ না থাকে, থাকলেও করা যায়, ওটাও দেখাইছি আমি, সবই দেখাইছি, বাট আমরা ওইভাবে চেষ্টা করবো আর কি। তাহলে কি করতে হবে বলো, x² এর সাথে যদি সহগ না রাখতে চাই কি করতে হবে, 9 কমন নিতে হবে, কমন না গেলেও নিতে হবে, এখানে যাবে বাট না গেলেও নিতাম, ঠিক আছে, 9 কমন নিলাম, 9 কমন নিলে কত, আচ্ছা তাহলে y² এটা কত আসবে, 9/4। তো এই যে এবার রুট করে দিতেছি, এবং আগের মতোই আমরা প্লাস মাইনাস দিব না, কেন দিব না বলছি, আমরা শুধু প্রথম চতুর্ভাগেরটা নিয়ে করতেছি এখন, তো y পজিটিভই থাকবে, এটা হবে 3/2 রুট ওভার, ঠিক আছে, ওকে, বুঝছো, ম্যাথ কিন্তু আগেরটার মতোই, বৃত্তেরটার মতোই। তাহলে y পেলাম কত, 3/2 রুট ওভার 4 মাইনাস x² dx। তাহলে দেখো 3/2 এটা কি ধ্রুবক, বাইরে চলে আসবে, আর এইটার ইন্টিগ্রেশন একটু আগে এটা ফর্মুলা লেখা হয়েছে, তো সেটা দিয়ে আমরা করে ফেলবো। এটা লিখছো, এটা লেখো, এটা সরাই দিতেছি, এই ক্যালকুলেশনটা মাথায় রাখো, মাথায় রাখো মানে বুঝতেছো তো, জাস্ট যে এই জায়গাটা খেয়াল রাখবা যে 9টা কমন নিছি, 9 কমন না নিলেও ম্যাথ হইতো, কিন্তু এটা টিচাররা পছন্দ করে না, বুঝছো। আচ্ছা এটা সরাই দিলাম, তাহলে এরপরে তো সহজ, আগের ফর্মুলাই, হ্যাঁ ফর্মুলা কি বলো, এবার আগে এটা লিখলাম x/2 যেটা আছে সেটাই, তাই না, 4 মাইনাস x², 4 মাইনাস x², তারপর প্লাস a²/2, a²/2 সাইন ইনভার্সের সাথে a²/2 ছিল, a² মানে কত, a² মানে 2, কারণ এটা আসলে কত, 4 মানে আসলে কত, হ্যাঁ a², তার মানে 2² আর কি, বা 4, তো 2² লিখলাম যাতে পরে বুঝতে পারো, a²/2, তারপর সাইন ইনভার্স x/a, x তো xই, a কত বলো, a হচ্ছে 2, তারপর লিমিট বসাবো, এখানে 2 আর এখানে 0, তাহলে লিমিট বসাই দিতেছি, দেখো খেয়াল করো, তো 2 বসাইলে এটা 0 হবে তাই না, কারণ এটা 4 হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, 4 - 4 0 বসাই দিলাম, আর 2 যদি বসাই, এই যে আগের মতো দেখো, এটা ভালো মতো মনোযোগ দাও, এখানে কত আসবে, 4/2, 2 থাকবে ইনটু 2 বসালে এটা sin ইনভার্স 1, sin ইনভার্স 1 মানে π/2, তাহলে এটা হচ্ছে আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট, 0 বসাইলে এই যে এটার কারণে 0 হয়ে যাবে, আর sin ইনভার্স 0 মানে 0, তার মানে এটা এখনো 0ই থাকবে, ওকে। আচ্ছা তাহলে 3/2, আর এখানে কত আসবে, 2 2 কাটাকাটি হয়ে যাবে পাই, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগেরটা। পুরোটার জন্য কি করতে হবে, সুতরাং উপবৃত্তের ক্ষেত্রফল, a বললাম, তাহলে এটা হচ্ছে 4a1 তাই না, 4 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে অ্যান্সার কত আসবে, 6 পাই, বর্গ একক লিখবা, বুঝছো। তোমরা বাসায় 4/3 করবা, যদি না পারো আমি নেক্সট ক্লাসে করে দিব, এটা 4/3। এই উপবৃত্তের ক্ষেত্রফলের একটা শর্টকাট আছে, বৃত্তের মতোই, বৃত্তেরটা কত ছিল, πr², মানে হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো, পাই r ইনটু r, তাই না, দুইটা r তো সেমই, বাট উপবৃত্তের জন্য এই একদিকে বেশি একদিকে কম, তো ওই দুটো ডাইমেনশন গুণ করলেই হবে, πab উপবৃত্তের ক্ষেত্রফল, এটা লিখে রাখো, মানে ধরো এই যে একটা উপবৃত্ত এই শেপের হোক অথবা এই লম্বা হোক, যেটাই হোক, এটার আমরা কি বলি, এখান থেকে এই পর্যন্ত কত, a, আর এটা
বি, এখানে এটা এ আর এটা বি, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল উপবৃত্তের ক্ষেত্রফল এটা হবে হচ্ছে পাই এ বি। তো এটাই যে চেক করতে পারো, এই ম্যাথটা চেক করতে পারো, পাই এ কত 2, বি কত 3, 6 পাই, এটাই আসছে। ঠিক আছে, বুঝছো? ওকে, এতটুকুই রাখলাম।